হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী, বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ডাব্লিউপি, যেটা নিয়ে আমি প্রতিনিয়তই আলোচনা করে থাকি। তবে আজকে একটু বিশেষভাবে করব। বিশেষ কেন? আমরা সবাই জানি যে অনেক বড় ভ্যাকান্সি আসতে চলেছে, আর যদি আমরা এই সময় এই সুযোগটা মিস করে দিই, তাহলে আমরা অনেক কিছু হাতছাড়া করে ফেলবো। তারপরে আমরা আর কাউকে দোষ দিতে পারবো না যে এই জন্য এটা হয়নি। তখন আমরা সব দিনই নিজেকে দোষ দিয়ে যাব, দোষারোপ করে যাব যে আমি চেষ্টা করিনি। তাই এখন উচিত প্রথম থেকেই আমাদের এটাকে গুরুত্ব দিয়ে ট্যাকেল করা। তো সবার আগে আমাকে সেটা সম্বন্ধে জানতে হবে, কিভাবে পরীক্ষা কমপ্লিট হয়, কি কি সিলেবাস থাকে, তারপরে এই সময়ে কি কি করা উচিত প্রিপারেশন নেওয়ার সময়, আর কি কি পুরোপুরি অ্যাভয়েড করা উচিত, সব কিছুই আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানাটা খুবই প্রয়োজনীয়। তো অনেকেই ভাবতে পারো যে তুমি তো কলকাতা পুলিশে চাকরি করো, তুমি ডাব্লিউপি সম্বন্ধে কি জানবে। সব থেকে বড় কথা হচ্ছে কলকাতা পুলিশ আর ডাব্লিউপি সিলেবাস খুব বেশি আলাদা নয়, পরীক্ষার ধরনটাও খুব বেশি আলাদা নয়। আর তার থেকে বড় কথা, আমি ডাব্লিউপিরও এক্সাম দিয়েছি, ডাব্লিউপিও পার করে এসছি। তো এটা আলোচনা করা আমার দ্বারা যে খুব কঠিন বা করতে পারবো না সেরকম কিছুই নয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের হেল্প করতেই পারি। তোমাদের যদি মনে হয় যে না, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শুনে তোমাদের হেল্প হবে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখবে, প্রত্যেকটা পয়েন্ট নোট করবে আর মাথায় সবার আগে ঢুকিয়ে নেবে, মাইন্ড সেট আপ করবে যে এই বছর 50,000 ভ্যাকান্সির মধ্যে একটা সিট আমাকে পেতেই হবে। তাহলেই তুমি এগোতে পারবে, নিজের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতে পারবে, আর নিজের স্বপ্ন পূরণটাও করতে পারবে। তো দেরি না করে চলো সামনে আলোচনা করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব যে কয়টি ধাপে পরীক্ষা হয়। গত বছর যেভাবে হয়েছে, প্রথমে একটাই লিখিত পরীক্ষা হয়েছে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে মাপঝোঁক এবং দৌড়, যেটা একসাথেই হয়, তারপরে হয়েছিল ইন্টারভিউ। এই সব মিলিয়ে মেরিট লিস্ট তৈরি হবে, যেটার রেজাল্ট এখনো দেয়নি। কিন্তু তার আগে এক্সাম দুটো লিখিত পরীক্ষা হতো, একটা প্রিলিমিনারি, একটা মেন্স। কিন্তু এইবার একটা এক্সামই হয়েছে, তো আমরা এটা ধরেই এগোবো। আর যদি পরবর্তীকালে আবার দুটো এক্সাম হয়, তবুও আমরা তার জন্য প্রস্তুত থাকবো, কারণ আমরা ফাইনালটাকেই টার্গেট করে এগোবো। তাহলে আমাদের প্রিলিমিনারি দিতে একদমই অসুবিধা হবে না। তারপরে আমরা জানবো কোনটাতে কত মার্কস থাকে, আর আমাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়। যদি বলি আগেকার কথা, তাহলে আগে হতো 100 মার্কের প্রিলিমিনারি এক্সাম, যেটা শুধু তোমার কোয়ালিফাই করার জন্য, যেটা ফাইনালে মেরিট লিস্টের জন্য কোনো রকমই সেটা অ্যাড হতো না। কিন্তু এবার যেটা হয়েছে, সেটা প্রথমেই হয়েছে তোমাদের 85 মার্কের লিখিত পরীক্ষা, যেটা তোমাদের মেরিট লিস্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানে তোমাকে এটাতে ম্যাক্স টু ম্যাক্স নাম্বার রাখতে হবে, যাতে তুমি ইন্টারভিউয়ে যদি একটু কম নাম্বারও পেয়ে থাকো, তাহলে তোমরা সেটা মেকআপ দিতে পারো। কারণ ইন্টারভিউটা কখনোই আমাদের হাতে থাকে না, আমি এটা বারবার বলেছি যে ইন্টারভিউ আমাদের হাতে থাকে না। ইন্টারভিউ থাকে যে ইন্টারভিউ নেবে তার উপরে, যে সে তোমাকে কি করে নোটিস করবে, তোমার ইমপ্রেশন তার উপরে কিরকম পড়বে, সে তোমাকে কিরকম নাম্বার দেবে। কিন্তু পরীক্ষাটা তোমার পুরোপুরি নিজের হাতে থাকে, নিজের পড়াশোনার উপরে থাকে, নিজের বুদ্ধির উপরে, নিজের কাবিলিয়াত যেটাকে বলে তার উপরে থাকে। তো তোমরা চেষ্টা করবে সব থেকে বেশি নাম্বার লিখিত পরীক্ষায় আনার, আর সেটার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি প্রথমে প্রিলিমিনারি এক্সাম না হয়, প্রথমেই 85 মার্কসের লিখিত পরীক্ষা হয়, তাহলে তোমাকে সেটাতেই ম্যাক্স টু ম্যাক্স নাম্বার রাখতে হবে। আর যদি প্রিলিমিনারি হয়, তবুও তোমাকে চেষ্টা করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার রাখার। যদিও বা সেটা অ্যাড হবে না, কিন্তু তোমাকে সেটা কনফিডেন্স গ্রো করবে, কনফিডেন্স তোমার বাড়বে যে পরবর্তীকালে যখন মেন্স হবে আমি সেটার জন্য প্রস্তুত। আর বলা যাবে না কখন কি কাট আপ চলে যায়, সেই জন্য তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যেটা তোমার হাতে আছে সেটা সবসময় বাড়িয়ে রাখার। মানে তোমার পরীক্ষার নাম্বার যেটা তোমার হাতে, তো সেটার নাম্বার সবসময় তোমাকে লিখিত পরীক্ষার নাম্বার চেষ্টা করতে হবে যেন বাড়তি থাকেই। তোমার যতটুকু সম্ভব ম্যাক্সিমাম নাম্বার আনার চেষ্টা করবে, চেষ্টা করলেই তুমি সফলতা পাবে। তো চেষ্টাটা তো সবার আগে করতেই হবে। আর গত বছর যেমন প্রিলিমিনারি হয়নি, তাই আমি সেটাকে বাদই রাখছি। তো 85 মার্কসের তোমার হবে লিখিত পরীক্ষা, যেটার মধ্যে তুমি চেষ্টা করবে যে ম্যাক্সিমাম নাম্বার রাখার। তারপরে তোমার পরীক্ষা যখন এক্সাম পাশ করলে, প্রথমে তোমরা নাম্বার জানতে পারবে না যে তুমি এত পেয়েছো। এর আগের বার যেমন পরে প্রকাশ করেছিল, তো করতেও পারে যে তুমি এত নাম্বার পেয়েছো, তুমি ম্যাক্সিমাম নাম্বার রাখার চেষ্টা করবে। তারপরে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে মাঠ, যেটাকে আমরা এক কথায় বলে থাকি মাঠ, যেটাতে আমাদের মাপঝোঁক এবং দৌড় হয়।
তো সেটা যখন আমরা যাব, তো তার জন্য আমাদের প্রস্তুতি আগের থেকেই রাখতে হবে। এই না যে আমরা মাঠে গিয়েই গোল মারতে পারবো, তার জন্য আমাকে শরীরটাকে প্রথমে ফিট রাখতে হবে। তার জন্য ফিট থাকতে হবে, মাপঝোঁক ঠিক রাখতে হবে, ওজন ঠিক রাখতে হবে, হাইট ঠিক থাকতে হবে। তারপরে তোমাদের দৌড় তো প্র্যাকটিসে রাখতেই হবে, না ছাড়া কোনোদিনও সম্ভব না। এটা না যে তোমাকে অঢেল সময় দেবে আর তুমি সেটা দৌড়ে কমপ্লিট করবে। তোমার একটা মিনিমাম বা ম্যাক্সিমাম টাইম থাকবে। মিনিমাম টাইম বলে কিছু নেই, ম্যাক্সিমাম একটা টাইম থাকবে যার মধ্যে তোমাকে দৌড়টা কমপ্লিট করতে হবে। তাহলে তোমাদের অবশ্যই প্র্যাকটিসটা জরুরি। আগের বার যেমন মেয়েদের দৌড় 4 মিনিট ছিল, আগে 4.5 মিনিট হতো, কিন্তু ডাব্লিউবিতে মেয়েদের দৌড় 4 মিনিট ছিল, যার জন্য প্রচুর সংখ্যক মেয়ে ফেল করেছে। আগে মেয়েদের দৌড় 4.5 মিনিট যখন ছিল, তখন মেয়েরা ফেল করতোই না। আমাদের সময় 4.5 মিনিট ছিল, মেয়েরা ফেল করতোই না। তখন মাঠে যদি নামতো, খুব বেশি করে 20 জন করে ছাড়লে 2-1টা মেয়ে ফেল করতো, বাকি সবাই পাস করতো। এবার খুব খুব মানে বহুত সংখ্যক মেয়ে ফেল করেছে, মানে 20 জনের মধ্যে 5-6টা-7টা করে মেয়েই পাস করছে, বাকি সব ফেল করছে। তাহলে বুঝতেই পারছো যে কম্পিটিশন ওখানে তোমার অনেকাংশে কেটে যায়। আগের বার যেই ভুল মানুষ করেছে সেটা নিশ্চয়ই করবে না। এবার প্রিপারেশনটা যারা ফেল করেছে অলরেডি মাঠে, তারা আগের থেকেই প্রিপারেশন নেবে যে আমরা যাতে মাঠে গিয়ে না আটকাই। তো তোমাকেও প্র্যাকটিসটা রাখতে হবে। মাঠে গিয়ে আটকে গেলে তোমার পরীক্ষা বলো আর ইন্টারভিউ বলো, সবকিছুই বৃথা। মানে এগুলো একটার সাথে আরেকটা এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে তুমি একটা ছাড়া আরেকটা কমপ্লিট কিছুতেই করতে পারবে না। তোমাকে সবকিছু নিয়ে সমানভাবে চলতে হবে। তো তোমাদের উচিত পড়াশোনার সাথে মাঠটাও এগিয়ে যাওয়া, যাতে তোমাদের সেটাতে বাদ না পড়ে। আর একটা মেয়ে 4 মিনিটে মাঠ কমপ্লিট করে নিল মানে তার কম্পিটিশন অনেক কেটে গেল। কারণ 4 মিনিটে দৌড় কমপ্লিট করা মুখের কথা নয়। এবার এসে ছেলেদের কথায়, ছেলেদের সব দিনই 6.5 মিনিট, আর যেটা অনেকটাই টাফ। ছেলেরাও অনেক ফেল করে, যারা একদম কষ্ট না করে ভাবে যে না মাঠে গিয়ে করব, তাদের দ্বারা 6.5 মিনিটে মাঠ কমপ্লিট করা কোনোভাবেই পসিবল না। যারা চেষ্টা করে, যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে, পাসটা কিন্তু তারাই করে মাঠে। এমন অনেক ছেলেকে দেখেছি, তারা ভেবেছে, মানে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল যারা বলেছে যে না আমি তো দৌড়াতে পারি, আমার প্র্যাকটিসের প্রয়োজন নেই, আমি মাঠে গিয়েই পেরে যাব। মানে যাকে বলে ওভার কনফিডেন্ট। এই ওভার কনফিডেন্টই ওদের মেরেছে, ওরা মাঠে গিয়ে দৌড় কমপ্লিট করতে পারেনি। কারণ প্র্যাকটিস ছাড়া তুমি কোনো কিছুই পার করতে পারবে না। প্র্যাকটিস মেক পারফেকশন। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি পারা জিনিসও পারবে না। তাই তোমাদের রানটা আগেই কমপ্লিট করতে হবে। পড়াশোনার সাথে সাথে দৌড় কমপ্লিট করতে হবে, দৌড় প্র্যাকটিস করতে হবে, আর নিজের শরীরের মাপঝোঁক ঠিক রাখতে হবে, মানে ওজনটাও তোমাকে সাথে রাখতে হবে। কি কি মাপঝোঁক করা হয় আর কত কি প্রয়োজন। সবার আগে আসি জেনারেল ওবিসি, মানে যাদের ছাড় নেই কোনো রকম মাঠের ক্ষেত্রে, তাদের দিকে। তো হাইট লাগে 160 সেন্টিমিটার, আর ওয়েট লাগে 49 কিলো, মিনিমাম 49 কিলো। এবার অনেকের মনেই কোশ্চেন থাকে যে আমি যদি ওভার ওয়েট হই তাহলে কি আমার কোনো প্রবলেম হবে নাকি। ওভার ওয়েটে কোনো রকমই প্রবলেম নেই ডাব্লিউবিপিতে। যদি তোমার ওভারওয়েট না, তোমার যদি মিনিমাম ওয়েট থাকে, মানে তুমি যদি আন্ডার ওয়েট হয়ে থাকো, তাহলে প্রবলেম। কারণ 49 কিলো হতেই হবে তোমাকে, তার থেকে তুমি যত বেশি হো তাতে ওদের কোনো প্রবলেম নেই। তুমি তোমার শরীর নিয়ে দৌড়াতে পারলেই হলো। আর আসি হাইটে। হাইট লাগে 160 সেন্টিমিটার। 160 সেন্টিমিটার হাইট লাগে, আর 49 কিলো ওয়েট লাগে। তো আর যাদের ছাড় আছে, এসসি রাজবংশী, এসটি গোর্খা, তাদের হাইট লাগে 152 সেমি। কত লাগে? 152 সেমি। আর ওয়েট লাগে 45। এই ক্ষেত্রেও একই কথাই বলবো যে মিনিমাম ওয়েট লাগে 45 কিলো। তার থেকে তুমি যত বেশি হও না কেন, ওভার ওয়েটে কোনো প্রবলেম নেই, প্রবলেম আন্ডার ওয়েটে। আর হাইটটা তো বললাম 152 সেমি, সেটাকে তোমাকে পারতেই হবে, মানে সেটা থাকতেই হবে 152, ছাড় থাকলে। আর যদি ছাড় না থাকে তাহলে 160। এবার আসি ছেলেদের কথায়। ছেলেদের মেজারমেন্টটা আমি জানি যতটুকু, সেটা আমি বলতে চাই না, কারণ আমি আমি সেটাই বলতে চাই যেটা আমি অলরেডি পার করে এসেছি। মানে আমি মাঠে যেটা গিয়ে দেখেছি, আমি শুনেছি, ছেলেদেরটা তো আমি পার করিনি। তো তোমরা যে কোনো ছেলের ভিডিও দেখে নেবে, তারা তোমাদের একদম সঠিক ইনফরমেশনটা দিতে পারবে। আর যদিও বা সবকিছু অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে তোমরা জানতেই পারবে অফিসিয়াল নোটিফিকেশনে কি বলেছে। তবুও তোমরা যদি আগের থেকে জানতে চাও, তো কোনো ছেলের ভিডিও দেখবে যারা অলরেডি মাঠটা পার করে এসছে। তাই আমি মেয়েদের বিষয়টাই শুধু আলোচনা করলাম মেজারমেন্টের বিষয়টা। আর পড়াশোনার সিলেবাস, পরীক্ষা সব তো একই, সেটা নিয়ে তো কোনো প্রবলেম নেই। যা ছেলেদের এক্সাম তা মেয়েদের এক্সাম, সেমই এক্সাম, সেম কোশ্চেন, সেম সিলেবাস।
তো এটার ক্ষেত্রে কোনো আলাদা নেই, মেজারমেন্টের ক্ষেত্রেটা আমি মেয়েদেরটা নিয়েই আলোচনা করলাম। এবার আসছি মার্কস কত থাকবে। লিখিত পরীক্ষায় থাকবে 85 আর ইন্টারভিউয়ে থাকবে 15 মানে 15। এই দুটো নিয়েই 100 আর সেটা থেকে তোমাদের মেরিট তৈরি হবে। তো যেটা আগেও আমি বললাম যে এক্সামে ম্যাক্সিমাম নাম্বার রাখাটা খুবই জরুরি, কারণ ইন্টারভিউ তোমার হাতে থাকে না। ইন্টারভিউ 15 নাম্বার তোমার হাতে থাকে না, কিন্তু 85 মার্কস তোমার হাতে থাকে। তো তোমাকে সেটাতে ম্যাক্সিমাম নাম্বার রাখতে হবে, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েকেই আমি বলবো। মেয়েরা এটা ভেবে যাবে না যে মেয়েদের কাট অফ কম আসে, কারণ আমাদের ক্ষেত্রে যখন ডাব্লিউপি এক্সামটা হয়েছিল তোমরা তো দেখেছো কাট অফ কতটা হাইফাই যায়। হ্যাঁ, যদি দুর্নীতি না হয় তাহলে কাট অফ একটু হলেও কম যায়, কিন্তু সেটার গ্যারান্টি তুমি দিতে পারবে না, কারণ সবাই এখন এতটা পরিমাণেই পড়ছে যে কাট অফ যে কোনো টাইম হাই যেতেই পারে। আর আমরা সেটা ধরেই এগোবো, কোনো কিছু আমরা কম রাখবো না যে কম কাট অফ যেতে পারে, কমের আশা রাখবো না। আমাদের এটা ধরে এগোতে হবে যে যতটাই কাট অফ যাক না কেন আমরা সেটা ক্লিয়ার করব। এবার আসি লিখিত পরীক্ষা 85 মার্কের মধ্যে কোনটাতে কোন সাবজেক্টে কত নাম্বার থাকে। প্রথমে থাকে জিএস এ 25 মার্কস, যেটাতে তোমার অল ওভার জিএস কভার করা হয়, যেমন স্ট্যাটিক জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইতিহাস ভূগোল, যা যা তোমার সাবজেক্ট ভিত্তিক জিকে আছে সেগুলো সব কিছুই জিএস এর আন্ডারে আসে। সেটা থাকে 25 মার্কস। ম্যাথ আসে 25 মার্কস, আর তোমার রিজনিং আসে 25 মার্কস, আর ইংলিশ আসে 10 মার্কস। সব মিলিয়ে 85 মার্কস, মানে ম্যাক্সিমাম জায়গা তোমার কাভার করছে জিএস, ম্যাথ, রিজনিং, আর ইংলিশে থাকছে 10। তো বুঝতেই পারছো যে এক একটা পার্ট তুমি অ্যাভয়েড করে এগিয়ে যাবে, এটা কোনোভাবেই পসিবল না। ম্যাথ তোমাকে প্রবলভাবে প্র্যাকটিস করতে হবে, রিজনিংয়েও সেম ভাবে প্র্যাকটিস করতে হবে, আর জিকেটাও সেম ভাবে পড়তে হবে। বুঝতে পারছো 25 মার্কস একটা দুটো মার্কস না, সেটা হিউজ হিউজ নাম্বার ক্যারি করে প্রত্যেকটা সাবজেক্টে, তাই তোমাকে সবগুলোই পড়তে হবে। এবার আমরা জানবো যে প্রিপারেশন চলাকালীন আমাদের কি কি করা উচিত। সর্বপ্রথম সঠিক প্ল্যান, মানে প্ল্যান যদি সঠিক না থাকে তুমি কিভাবে কোন প্ল্যানের বেসিসে এগোবে, তাই সবার আগে উচিত সঠিক প্ল্যান। দ্বিতীয়ত নিয়মিত পড়াশোনা করা। আমি তোমাকে আবার একটা কথা বলছি, ডাব্লিউপি কেপি যে কোনো চাকরি বলো, যে কোনো চাকরির ক্ষেত্রে বলো, মানে চাকরি পেতে গেলে জিনিয়াস হতে লাগে না, তোমাকে লাগে নিয়মিত পড়াশোনার ধৈর্য। ধৈর্যটা খুবই জরুরি। তুমি একদিন 10 ঘন্টা পড়লে আর একদিন 2 ঘন্টা পড়লে আর একদিন পড়লেই না, এভাবে চাকরি পাওয়া যায় না। তুমি যদি পড়াশোনা শুরু করো নিয়মিত, তুমি 10-12 ঘন্টা পড়ার দরকার নেই, তুমি 6 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, নিয়মিত পড়ো সেটা। তাই প্রথমে সঠিক প্ল্যান তৈরি করো, দ্বিতীয় নিয়মিত পড়াশোনা শুরু করো, তৃতীয়ত বারবার প্র্যাকটিস করো। এটা আমি আগেও ভিডিওতে বারবারই বলি যে তুমি নতুন জিনিস শেখার থেকে পুরনো জিনিস বারবার প্র্যাকটিস করো। যে তুমি নতুন জিনিস শেখার চক্করে পুরনো জিনিস ভুলে যাবে, সেটা সেটা কোনোদিনও তুমি এগোতে পারবে না। তাহলে যে নতুন পড়ছো পুরনো ভুলছো, তাই সবসময় এটা মাথায় রাখবে যে নতুন জিনিস শেখার সাথে সাথে আমাদের পুরনো জিনিসও প্র্যাকটিস করতে হবে। আর চতুর্থত তোমাকে নেগেটিভ মার্কিং কমাতে হবে, ভুল কমাতে হবে। তোমরা তো জানোই যে 1/4 মার্ক কাটা যায়, মানে 4টা ভুলের জন্য তোমার 1 মার্ক করে কাটা যাবে। একটা ভুলের জন্য তুমি 0.25 করে তোমার নাম্বার কাটা যাবে। তো সবার আগে তোমাকে ভুলের পরিমাণ কমাতে হবে। তুমি ঠিক করলে এতগুলো, আর ভুল করলে তারপর তোমার ঠিকের থেকেই কিন্তু নাম্বার কেটে নেবে। তো তোমাকে ভুলের পরিমাণ কমাতে হবে, এটা ডাব্লিউপি কেপির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। তো আমি 4টা দিক বললাম। নিয়মিত প্রথমে সঠিক প্ল্যান করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, আর ভুলের পরিমাণ কমাতে হবে। এবার আসছি আমরা টার্গেটকে নেব। টার্গেট নেব প্রবলভাবে প্র্যাকটিস করা, অ্যাকিউরেসি ঠিক করা, নিজেকে ফিট রাখা, আর নিয়মিত পড়াশোনা করা। এটাই আমাদের মূল টার্গেট হবে, আর আমরা এটা ধরেই এগোবো। এবার আসি যে কি কি করা উচিত নয়। প্রথমে তোমাকে বলবো যে শুধু ভিডিও দেখো না, যে ভিডিওই দেখে যাচ্ছি, সময়ের পর সময় আমি ভিডিও দেখে যাচ্ছি কিন্তু কোনো কাজই আমি করছি না, এই ভুল একদমই করো না। অনেকেই আছে শুধু ভিডিও দেখেই যাবে আর মুখেই বলে যাবে আমাকে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু আদতে প্ল্যান সাকসেস করার মূল পদক্ষেপটাই, মানে প্রথম পদক্ষেপটাই নেয় না, শুধু ভেবেই যায়। সেটা করো না, যেটা ভাববে সেটা করতে শুরু করো। করতে শুরু করলেই তুমি 1 পা 2 পা করে এগোবে, শুধু ভেবে গেলে এগোবে না, সেটা মাইন্ডেই চলতে থাকবে, অ্যাকচুয়ালি তুমি এগোতে পারবে না। তাই সবার আগে শুধু ভিডিও দেখা বন্ধ করো, ভিডিও দেখো সাথে কাজও করো। দ্বিতীয়ত মক না দেওয়া।
অনেকে মক টেস্ট দেয় না এই জন্য যে নেগেটিভ মার্কিং হয়, নাম্বার কমে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, মন ভেঙে যায়, যে ভয় লাগছে নাম্বার কমে যাচ্ছে, মক আমি দেবই না। এটা সব থেকে বড় ভুল। তুমি এখানে না হয় তুমি ভুল শুধরানোর সুযোগ পাবে, যে তোমার কম মার্কস আসছে, তুমি দ্বিতীয়বার যখন মক দেবে তুমি সতর্ক থাকবে। কিন্তু এই জিনিসটা যদি তুমি না করো, পরীক্ষার খাতায় গিয়ে তুমি ভুল করবে, যেটা তুমি শুধরানোর দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাই উচিত প্রতিনিয়ত মক দেওয়া। আমি যেটা ইমপ্রুভমেন্ট আমার লাইফে পেয়েছি, যে মক টেস্ট দিয়ে আমার অনেক নেগেটিভ মার্কিং কমেছে। আমিও যখন প্রথম প্রথম মক দিতে শুরু করেছিলাম না, আমার অনেক কম নাম্বার আসতো, অনেক নাম্বার কাটা যেত, আমার মন এত খারাপ হয়ে যেত। একটা মক দিতাম, এক সপ্তাহ দিতাম না। তারপরে আমি এর আগে বলেছি আমার সাকসেস স্টোরিতে, যে একটা দাদার সাথে পরিচয় হয়েছিল যিনি আমাকে গাইড করেছিল। তো সে বলেছিল মক দিতে, আমি দিতে ভয় পেতাম কারণ আমার নাম্বার কমে যেত। কিন্তু যখন ডু অ্যান্ড কিন্তু যখন ডু অর ডাই সিচুয়েশন চলে আসলো, তখন আমি জানি যে আমাকে যা যা পসিবল চেষ্টা করা, যেভাবে পসিবল আমাকে সব রকম চেষ্টাই করতে হবে। তাই আমি তখন থেকে সব ভয় কাটিয়ে উঠে মক দিতে শুরু করলাম। তো তোমাকেও মক দিতে হবে। এই ভুল করো না যে মক দিলে নাম্বার কমে যাচ্ছে, মকই দেবো না। তুমি সেটার ভুল শুধরাও, মক দাও, তাহলেই তোমার নেগেটিভ মার্কিং কমবে। সময় নষ্ট একদম করো না। আর তৃতীয়ত, অনিয়মিত কার্যকলাপ, মানে অনিয়মিত, যেটা আমি আগেও বললাম যে একদিন 10 ঘন্টা পড়লাম, একদিন 1 ঘন্টাও পড়লাম না, এইভাবে হয় না। ডেলি যখন পড়বে, ডেলি একটা টাইম ফিক্সড করো। হয়তো প্রত্যেকদিন এক্স্যাক্ট টাইম মেনটেন হয় না, কোনো কাজের কারণে বাদ গেল বা এই দিক ওই দিক হলো, সেটা হোক, কিন্তু তুমি চেষ্টা করবে যে রেগুলারিটি মেনটেন করা। রেগুলারিটি মেনটেন না করলে তোমার ওই একদিনের 10 ঘন্টা পড়া আর একদিনের না পড়া কোনো কাজেই দেবে না। তো প্রথমত শুধু ভিডিও দেখা বন্ধ করো, মক টেস্ট দেবে না এরকম মেন্টালিটি এড়িয়ে চলো, আর তোমার নেগেটিভ মার্কিং ওটাতেই কমবে। তৃতীয়ত, নিয়মিত পড়াশোনা করা ছেড়ো না, নিয়মিত পড়াশোনা করো। এইভাবেই এগিয়ে যাও, দেখবে তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি আমার দিক থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, চেষ্টা করলে সব পসিবল। আবার বলবো, একটা চাকরি পেতে গেলে জিনিয়াস হতে লাগে না। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত নিজেকে এগিয়ে যাও, কি করা দরকার আর কি করা উচিত না তুমি নিজে বুঝে যাও, সিলেবাস নিজে বুঝে যাও, আর সেটা তুমি পার করতে চাও, মন থেকে ইচ্ছা থাকে তোমার, তুমি সব পারবে। তোমাকে জিনিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এগিয়ে যাও, সামনে অনেক বড় সুযোগ আসতে চলেছে, আর সাথে অন্যান্যদের বলবো অনেক অনেক সুযোগ আসতে চলেছে। এইভাবে পিছিয়ে পড়ো না, এগিয়ে যাও, নিয়মিত পড়াশোনা করো, নিজের স্বপ্ন পূরণ করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যেটা বলবো, যে এরপরে তোমরা কি বিষয়ে ভিডিও চাও, এর আগে আমি বলেছি যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, ভিডিওতে দিয়েছিলাম। পরে যদি নেক্সট টাইম তোমাদের সেটা প্রয়োজন হয়, আমি আবার সেই বিষয়ে ভিডিও করব, যে কোন কোন টপিক মেইনলি আমাদের ফোকাস করা উচিত, সেই বিষয়ে আমরা ভিডিও করব। তো তোমরা পড়াশোনা করতে থাকো, সাথে আমার ভিডিও দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আর যদি তোমাদের মনে হয় যে তোমার কোনো বন্ধু বান্ধবের আমার ভিডিও দ্বারা হেল্প হতে পারে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। আর মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।